ব্যক্তিগত সমস্যা না বা রাজনৈতিক কোনো কারণে আমরা এখানে আসিনি। এখানে আমার পিছনে প্রায় 91 জন শিক্ষার্থী আছেন যারা নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী। আর আমরা অবগত আছি যে নর্দার্ন মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে চলে। তো এদের প্রাতিষ্ঠানিক কিছু সমস্যা নিয়ে ওরাই আপনাদেরকে ওদের সমস্যাগুলোর কথা বলবে। তা আমি ওদের মধ্যে থেকে একজনকে আহ্বান করছি যে ওরা ওদের সমস্যাগুলো বলুক। শুরু করব? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রেস কনফারেন্সে আসার জন্য। আমি আনিকা আফরিন মুন, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী। গত ৫ই আগস্টের স্বাধীনতার পর আমরা আমাদের মেডিকেলের সার্বিক সমস্যা নিয়ে আমরা আমাদের কলেজের বর্তমান দখলদার আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিরেক্টর হিসেবে আছেন, তার কাছে বারবার আলোচনা করার চেষ্টা করি। কিন্তু আমরা যতবারই চেষ্টা করি ততবারই ব্যর্থ হই। উপরন্তু ২৫ আগস্ট আমরা তার দ্বারা হামলার শিকার হই। সে আমাদেরকে তার নিজস্ব কার্যালয় অর্থাৎ বনানী প্রাসাদ ট্রেড সেন্টারে ডেকে নিয়ে যান যে তিনি আমাদের সাথে আলোচনা করবেন বললেও প্রায় আধা ঘন্টা ১ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর উনি ডিরেক্ট জানিয়ে দেন উনি আমাদেরকে নিয়ে কাজ করতে চান না, উনি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চান না। এবং এই কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই আমরা বুঝে ওঠার আগেই ওনার তথাকথিত ওনার গানম্যান এবং ওনার পুরুষ স্টাফ আর ভাড়া করা কিছু গুন্ডা দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেন। বিশেষত মেয়েদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা বনানীতে মামলাও করি। আমাদের আবু ইউসুফ আবদুল্লাহর আমাদের সাথে প্রতারণা অথবা এই হামলা বলেন সবকিছু শুরু ২০১৯ সাল থেকে। আমরা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ১৯ সালে আমাদেরকে কিছু বিএমডিসির ভুয়া প্রসপেক্টাস এবং প্রথম আলোতে কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে এই মেডিকেলের বিএমডিসি দ্বারা অনুমোদন রয়েছে এবং এটা সরকারি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত। এই কথা বলে একটা বিজ্ঞাপন দেওয়া হয় যেটার মাধ্যমে আমাদের বাবা মারাও আশ্বস্ত হন যে না, এই মেডিকেলে সবকিছুই ঠিক আছে এবং আমরা মেডিকেলে ভর্তি হই। করোনার পরে যখন আমাদের মেডিকেলে কোনো ব্যাচ স্টুডেন্ট ভর্তি হয় না, তখন আমরা জানতে পারি যে আমাদের মেডিকেলের ভর্তি স্থগিত এবং অনুমোদনও স্থগিত। আমরা অনেক দৌড়াদৌড়ি করে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে তৎকালীন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে পারি যে এই মেডিকেলের ২০১১ সালের পর থেকে এই মেডিকেলের এই ডাউনফলের শুরু। করোনার পরের যে ব্যাচ, ওই ব্যাচ ভর্তি নেওয়া হয় কিন্তু অবৈধভাবে ভর্তি নেওয়া হয়। অনেকটা আমাদের চিৎকার চেঁচামেচি বলেন বা আন্দোলনের পরেই বলেন ওই ব্যাচে ১৫ জন স্টুডেন্ট ২০ জন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আর ভর্তি করতে পারেননি উনি অবৈধভাবে, ওইখানেই বন্ধ হয়ে যায় আমাদেরকে। আমরা এরপর এই পরিপ্রেক্ষিতেই আমরা বারবার ওনার সাথে দেখা করি যে আপনি যে অবৈধভাবে ওদেরকে ভর্তি নিয়েছেন। ইভেন আমাদের এই মেডিকেল ৫ বছরের কোর্স চলাকালীন আমাদের নানা রকম উপকরণের দরকার পড়ে, এমন কিছু জিনিস থাকে, ফ্যাসিলিটিস থাকে যেটা আমাদের দরকার পড়ে, ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু। ইভেন এখানে আমাদের শিক্ষক যারা আছেন তাদের বেতন থেকে শুরু করে অনেক কিছু জড়িত। এই সকল ব্যাপারও আমরা কোনো সমাধান পাচ্ছিলাম না। আমরা ওনার কাছে আবারও দেখা করি, উনি বারবার ওনার কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ওনার একটা রুম আছে, অনেকটা রুমটাকে আমরা তুলনা করতে পারি আয়নাঘরের সাথে, যেখানে খুব অন্ধকার একটা রুমে নিয়ে গিয়ে আমাদের যে ৭-৮ জনকে নিয়ে যেতেন, সব মোবাইল টোবাইল সিজ করে রেখে দিতেন, আমাদের ফোন নাম্বার পরিচয় সবকিছু একটা খাতায় লিখতেন এবং আমাদেরকে একটা জায়গায় বসে উনি কথা বলতেন। ওনার আশেপাশে কিছু লোক থাকতো ৪-৫ জন, যাদের উপর দিয়ে আমরা কথা বলতে পারবো না। আর আমরা কথা বলতে নিলে আমাদেরকে একটা কথা, ওনার কিছু মুখস্থ লাইন সবসময় বলতেন যে আমার হাত অনেক বড়, আমি কোন লেভেল পর্যন্ত যেতে পারি তোমাদের কোনো ধারণা নেই। এই মেডিকেলে অবৈধ ভর্তি যেহেতু করাইতে পারছি, শেষও আমি করতে পারবো। তো তখন আমরা বললাম স্যার কিভাবে পারবেন অবৈধটাকে বৈধ কিভাবে করবেন? তখন উনি বললেন যে তৎকালীন সরকারের দোহাই দিয়েই বললেন যে আমার অনেক বড় বড় লোক আছে, প্রশাসনেও অনেক বড় বড় লোক আছে, স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আমার খুব ভালো সম্পর্ক, তোমরা হয়তো এগুলো জানো না, আমি এর মাধ্যমে কাজ করিয়ে নিব। এই বলে ২ মাস ৩ মাস ৪ মাস সময় নিতে থাকে। তো ৫ আগস্টের পরে আমরা যখন ওনার কাছে যাই এবং হামলার শিকার হই,
এর পরিপ্রেক্ষিতে আমরা যে মামলা করি, মামলার পরে শুরু হয় ওনার আমাদেরকে নানা রকমভাবে হুমকি দেওয়া। আমাদের স্টুডেন্ট কারো বাসায় চলে যায়, যেমন আমার বাসায় চলে গিয়েছিলেন, গিয়ে বলে এসেছে আমি যদি মামলা প্রত্যাহার না করি এবং ওনার এগেনস্টে যে আমরা দাঁড়িয়েছি এটা যদি আমরা এটা থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে উনি রাস্তা থেকে বলে তোমাদের ব্যাচে মেয়ে বেশি, রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিব, আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি আমাদের সামনে ফাইনাল প্রফে কিভাবে পাশ করো সেটা দেখে নিব। তো উনি এই একবার বা 2-3 বার উনি থ্রেট দিয়ে উনি থেমে থাকেননি। উনি ওনার কিছু লোক আছে যারা মানে ওনার কাজ করলে মানুষও খুন করতে পারে, উনি আর কি নির্দেশ দিলে ওইরকম কিছু লোককে আমাদের মেডিকেলে পাঠায়। আপনারা হয়তো সকলে জানবেন ভর্তির সময় আমাদের যে মেইন ডকুমেন্টস আছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট সবকিছু আমাদের মেডিকেলে জমা দেয়া। এই এইচএসসি এসএসসি সার্টিফিকেটগুলোকে কোনো একটা কারণে উনি হচ্ছে আমাদের সকলের অগোচরে 2-3 জন লোক এসে এই সার্টিফিকেটগুলোকে ওয়ান কাইন্ড অফ চুরি করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালান। এরপর আমাদের 2-3 জন শিক্ষার্থী এটা দেখে প্রতিবাদ করে, আমরা সবাই গিয়ে ওনাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেটগুলো নিয়ে ওনাদেরকে বের করে দিই। এরপরেও উনি প্রশাসনের কিছু লোককে, এমনকি প্রশাসনের বড় বড় কর্মকর্তার ওয়াইফকে আমাদের মেডিকেলে পাঠান, যেহেতু স্টুডেন্ট মেয়ে সংখ্যা বেশি, ওইখানে গিয়ে তুমি কথা বলো, ওইরকম ও আমাদের সাথে কথা বলেন আমরা যেন বেশি বার না বাড়ি, উনি বাকিটা দেখে নেবেন, এভাবেই চলছে। তো আমরা চেষ্টা করি যে আমরা আমাদের মামলার পরিপ্রেক্ষিতেই অথবা এই সকল থ্রেটের পরিপ্রেক্ষিতেই আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে আসল সমস্যাটা কোথায়, কেন এত কিছু হচ্ছে, এত কিছুর আমরা কেন ভুক্তভোগী হব, আমাদের ভুক্তভোগী হওয়ার কোনো কিছু এখানে নেই। আমরা তখন জানতে পারি আসলে 2011 সাল থেকে উনি এই মেডিকেলটাকে দখল করে রেখেছেন। উনি আসলে এই মেডিকেল প্রকৃত মালিকই নন। এই মেডিকেলের যারা প্রকৃত মালিক ছিলেন তাদেরকে উনি নানা রকম ক্রসফায়ারের ভয় দেখিয়ে উনি দেশ ত্যাগতে বাধ্য করেন। এমনকি একজন তো মারাও গিয়েছেন, উনি এমনভাবে মানসিক টর্চার করেছেন। আর 2011 সাল থেকেই এই মেডিকেলের এই ভর্তি কার্যক্রমে নানা রকম সমস্যা, নানা রকম এই ফ্যাসিলিটিস কোনো কিছুই হয়নি, ডাউনফলের শুরু হয়। আর ইভেন এখন পর্যন্ত এখানে সব থেকে বড় একটা পয়েন্ট যেটা আমাদের টিচার যারা আমাদেরকে পড়ান তাদের বেতন পর্যন্ত তারা ঠিক মতো দেননি। এখন আমাদের যে 2-3 জন টিচার ক্লাস দিচ্ছেন তারা ওয়ান কাইন্ড অফ চ্যারিটি করতেছেন আমাদের উপর। আমাদের একজন টিচার আছেন ফজল হক স্যার, যিনি ঢাকা মেডিকেলের সাবেক প্রিন্সিপাল, ওনার বেতন বাকি 17,50,000 টাকা। তাহলে আমাদের টাকাগুলো দিয়ে উনি কি করতেন? উনি ওনার আরামায়েশের জীবনযাপন করতেন আমাদের টাকা পয়সা দিয়ে উনি বিদেশ ভ্রমণ করতেন আমাদের টাকা পয়সা দিয়ে। উনি একের পর এক ইন্ডাস্ট্রিজ করেছেন। ইভেন ওনার নামে তো মানি লন্ডারিং এরও কেস আছে। শুধু আমাদের কেসই নয়, বলা বাহুল্য এখানে ওনার নামে টোটাল 65টা মামলা আছে, যার মধ্যে 17টাই মার্ডার কেসের মামলা। আমরা এই আমাদের লাইফকে বাঁচানোর জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে 24 নভেম্বর আমরা অ্যাপ্লিকেশন দেই যে আমাদের মেডিকেলে 2022 সাল থেকে কোনো গভর্নিং বডি নেই, আর আমাদের মেডিকেলে আমাদের যাবতীয় সমস্যা গভর্নিং বডি তার চেয়ারম্যান তারাই দেখবেন। তো আমাদেরকে একটা অনতিবিলম্বে একটা গভর্নিং বডি প্রদান করা হোক। আর যেহেতু আমাদের মেডিকেলটাকে আবু ইউসুফ আবদুল্লাহ একদম পঙ্গু করে রেখে দিয়ে যাচ্ছেন অথবা পঙ্গু করে ফেলেছেন, এই মেডিকেলকে যে কেউ দায়িত্ব নেবে না এই মেডিকেলের, বা যে কেউ মেডিকেলে টাকা ঢালবে না, এমন মানুষই আসতে হবে যারা শিক্ষার্থীদের দিকটা দেখতে চান, যারা আমাদের সাথে কাজ করতে চান, শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে চান। আমরা চেষ্টা করি এমন কিছু মানুষ খুঁজে বের করার যারা অন্তত এই আমাদেরকে নিয়ে কাজ করবেন, কারণ আমাদের হাতে আসলে সময় নেই। 5টা বছর শেষ, এখন আমাদের কাছে সময় দেওয়া আর নিজের জীবন নিজে শেষ করে দেওয়া অথবা আত্মহত্যা করা দুইটা সেম অবস্থায়। আমরা এমন 3-4 জনের খুঁজে বের করে তাদের নাম দিয়ে আমরা প্রস্তাবনা দিই ঢাকা ইউনিভার্সিটিকে যে দেখো ওনারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, আপনারা তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিন, আপনারা তাদের কাছ থেকে এমনভাবে অঙ্গীকারনামা নিন যে তারা আপনাদের কাছে বাধ্য থাকবে আপনাদেরকে জবাবদিহি করতে, যে তারা আমাদেরকে নিয়ে কাজ করবে।
তারা আমাদেরকে আশ্বাস দেন যে তারা আমাদের শিক্ষার্থীদের স্বার্থটাই দেখবেন। এই ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়, যেখানে আমাদের মেডিকেল ইন্সপেক্টর ছিলেন সহ আরো 2-3 জন ছিলেন। মেডিকেল ইন্সপেক্টরের কাছ থেকে আমাদেরকে বলা হয় যে উনি তোমাদের শিক্ষার্থীদের স্বার্থই আমরা দেখব, তোমরা কোনো ভয় পেও না, আমরা আছি। এই কথা বলে উনি নানা রকম ভাবে টালবাহানা শুরু করে 1 মাস পর থেকে বা 1 সপ্তাহ পর থেকে। আমাদেরকে বলে দেখো এটা অনেক বড় একটা জিনিস, মালিকানার ব্যাপার, অনেক সময় লাগবে। তো আমরা বললাম স্যার দেখেন, মালিকানার ভিতরে আমাদেরকে ফেলেন না, আমরা এগুলা নিয়ে মাথা ঘামাতে চাই না, আমরা এখানে এসেছি পাশ করে বের হতে চাই, আমরা আমাদের লাইফটাকে সিকিউর করতে চাই। তখন উনি বলেন যে ঠিক আছে, তোমরা যেহেতু এটা বললা, ঠিক আছে আমি একটা অ্যাডহক কমিটি দিব, তোমাদের দিকটাই দিব, তোমরা তো প্রস্তাবনা দিয়েছো। ওনার কথা ছিল এমন। অথচ প্রায় 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর গতকালকে একটা কমিটি দেওয়া হয়েছে, আমরা জানিও না, আমরা এর কাছ থেকে খবর পেয়েছি যে কমিটি দেওয়া হয়েছে। কমিটির নাম যখন দেখি 5 জন এমন মানুষকে দেওয়া হয়েছে যাদেরকে আমরা জীবনে দেখিও নাই, চিনিও না। ইভেন তাদের মধ্যে কয়েকজনের সাথে এই আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর আতাত রয়েছে। এবং আমরা যখন এই ব্যাপারে যখন এর মধ্যে 4 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদের সাথে খুব ভালো সম্পর্ক আবু ইউসুফ আবদুল্লাহর।